নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আর এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ভারতের যে পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের সিলেবাসে রয়েছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস। এখান থেকে প্রশ্ন আমাদের মোটামুটি 2 নম্বর আসার কথা রয়েছে। তো আজকের ক্লাসে যা যা প্রশ্ন নেওয়া আসা হয়েছে আশা করছি এখান থেকেই তোমরা কিন্তু ম্যাক্সিমামটাই কভার হয়ে যাবে তোমাদের। গ্রুপ সি গ্রুপ ডির জন্য ক্লাসটা হচ্ছে, অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। এবং তোমাদের বলে রাখি, এর আগের দিন ক্লাসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 250টি ভূগোল থেকে প্রশ্ন উত্তর ছিল, যেটার পিডিএফ কিন্তু আমরা আমাদের অ্যাপে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। আর আজকের যে ক্লাস রয়েছে সেই ক্লাসেরও পিডিএফ কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে। প্রতিটা প্রশ্নের আবার ডিটেলস সলিউশন প্রোভাইড করেছি। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই পিডিএফটাও তোমরা কিন্তু আমাদের অ্যাপে কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপের যে ইন্টারফেস সেটা অনেকটা এরকমই দেখাবে। তো এখানে কিন্তু আমাদের রয়েছে পেইড পিডিএফ এবং তার নিচে ঠিক রয়েছে ফ্রি পিডিএফ। এই ফ্রি পিডিএফ যে সেকশনটা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা ইউটিউবের সমস্ত ফ্রি ক্লাস পেয়ে যাবে। ফ্রি পিডিএফ এখানে অ্যাভেলেবেল রয়েছে আগের দিনেরটি, এবং তার নিচে তোমরা আজকের ক্লাসটিরও তোমরা পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নাও। এবং পেইড পিডিএফ বলে যে সেকশনটা ছিল সেখানে যদি যাও তাহলে কমপ্লিট স্ট্যাটিক জিকে এবং কমপ্লিট ভারতের ইতিহাস আর কমপ্লিট ভারতের সংবিধান, এই তিনটেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা এখানে গিয়ে তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে। তারপর তোমাদের মনে হলে অবশ্যই তোমরা কিনে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই আসবে গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য। অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে ফার্স্টে তোমার নিজের নাম এবং ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্টার করবে, তারপর লগ ইন করবে। তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, বিশ্ব পরিবেশ দিবস এটি কবে পালিত হয়? তো আশা করছি এই প্রশ্নটাই তোমাদের হয়তো চলে আসবে। বিশ্ব পরিবেশ দিবস এটা কিন্তু 5ই জুন তারিখে আমরা পালন করে থাকি। অপশান নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হবে। আর এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের থাকবে, কারণ আমরা কিন্তু এই যে বিশ্ব পরিবেশ দিবস এনভায়রনমেন্ট ডে 1974 সালে প্রথমবার কিন্তু এই দিনটি আমরা পালন করেছিলাম, যেটা কিন্তু অবশ্যই প্রথম যে পরিবেশ সম্মেলন হয়েছিল না স্টকহোমে, সেটাকে স্মরণ করে রাখার জন্যই কিন্তু এটা আমরা প্রতি বছর 5ই জুন পালন করে আসছি। অবশ্যই এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে, এখানে সব কিছু দেয়াই রয়েছে। 1974 সালে প্রথমবার এই দিনটি পালিত হয়েছিল, এবং প্রথম যে পরিবেশ সম্মেলন যেটা আমাদের স্টকহোম কনফারেন্স 1972 যেটা হয়েছিল, সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা প্রতি বছর এটাকে কিন্তু পালন করছি 5ই জুন। রাষ্ট্রপুঞ্জের যে ইউনাইটেড নেশনসের নির্দেশ পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু এটি পালন করা হয়ে থাকে। আর এই দিনটি প্রথম কবে পালিত হয়েছিল? 1974 সালে কিন্তু প্রথমবার কিন্তু বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন কিন্তু আমরা পালন করেছি। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত রয়েছে? চিপকো যে মুভমেন্ট রয়েছে, চিপকো আন্দোলন, যেটা কিন্তু বৃক্ষ সংরক্ষণের সাথে যুক্ত রয়েছে। অপশান নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হবে। এখান থেকে তোমরা দেখবে যে 1973 সালে তৎকালীন উত্তরপ্রদেশে, যেটা বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে, সেখানকার যে গাড়োয়াল যে জায়গাটি রয়েছে, জেলাটি রয়েছে, সেখানে কিন্তু এটির সূত্রপাত হয়। চিপকো কথার অর্থ হলো আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট। এই সুন্দরলাল বহুগুণা এই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আমাদের যেই চিপকো আন্দোলনের নেতা বা প্রাণপুরুষ কে ছিলেন, সুন্দরলাল বহুগুণা এবং তোমাদের চণ্ডীপ্রসাদ ভাট। এনারা দুজনেই কিন্তু ছিলেন চিপকো আন্দোলনের সাথে যুক্ত, যেটা 1973 সালে হয়েছিল কোথায়? উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলাতে। আর চিপকো কথার অর্থ কী? যেটা কিন্তু আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। পরবর্তী প্রশ্ন আছে, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর লক্ষ্য করা যায়? তো বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর যেটা রয়েছে এটা লক্ষ্য করা যায়? অবশ্যই আমাদের ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, তো সেখানে কিন্তু আমরা এই ওজোন স্তরটাকে কিন্তু লক্ষ্য করি। ট্রোপোস্ফিয়ার আমাদের একদম নিম্ন যে স্তরটি রয়েছে সেটা, যেটাকে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয়, এবং এই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি সব কিছু প্রাকৃতিক গোলযোগ হয়ে থাকে। ঠিক এর উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এরা কিন্তু শান্ত মণ্ডল, ঠিক আছে, কারণ এখানেই কিন্তু আমাদের যত ধরনের যে এরোপ্লেনগুলো রয়েছে, জেট প্লেন রয়েছে, এগুলো চলাচল করে। আর এখানে অবস্থান করছে ওজোন স্তর। পরবর্তী রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার তো এর উপরে ঠিক রয়েছে, এখানে কিন্তু তোমরা জেনে রাখবে এটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলের শীতলতম স্তর রয়েছে, তার উপরে রয়েছে থার্মোস্ফিয়ার, যেখানে কিন্তু আমাদের উষ্ণতা বেশি রয়েছে। ওজোন স্তর সূর্য থেকে আসা যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে, সেটাকে কিন্তু শোষণ করে নেয়, এবং ওজোন স্তরের যে ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। পরীক্ষায় আসতে পারে ওজোন স্তরের ঘনত্ব ডেন্সিটি পরিমাপের একক হচ্ছে ডবসন ইউনিট। স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা শান্তমণ্ডল বলে থাকি,
এটা বলা হয়, কারণ এখানে কিন্তু ঝড় বৃষ্টি বা মেঘ এগুলো কিন্তু হয় না। এগুলো সবই আমরা ট্রোপোস্ফিয়ারে দেখতে পাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, মিনামাটা রোগ এটা কোন ধাতুর দূষণের ফলে হয়ে থাকে? তো মিনামাটা রোগ এটি কিন্তু মূলত পারদ দূষণের ফলে কিন্তু হয়ে থাকে। মিনামাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা অনেক পরীক্ষায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। পরবর্তী আমরা দেখে নেব। অবশ্যই তোমরা যারা যারা টেলিগ্রামে যুক্ত হওনি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে রয়েছে 1956 সালে জাপানের মিনামাটা শহরে এই যে রোগের প্রাদুর্ভাব এটা কিন্তু হয়েছিল। পারদ মিশ্রিত মাছ খাওয়ার ফলে মানুষের স্নায়ুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়েছিল এই 1956 সালে জাপানের দিকে। পারদ হলো ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এমন একটি ধাতু, অর্থাৎ এমন একটি ধাতু যেটা ঘরোয়া তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, সেটাই হলো পারদ। আর এই পারদ দূষণের ফলে যে রোগটি হয়ে থাকে মিনামাটা, এই রোগটি প্রথম দেখা যায় জাপানে 1956-তে। ইম্পর্টেন্ট হয়েছে প্রতিটা প্রশ্ন, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এখান থেকে প্রশ্ন তোমরা আশা করছি দুটো কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের দুটোই প্রশ্ন থাকবে এই চ্যাপ্টার থেকে, দুটোই তোমরা এখান থেকে কমন পাবে। নিম্নোক্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো নিম্নে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? কার্বন ডাইঅক্সাইড, এটা আমাদের গ্রিন হাউস গ্যাস রয়েছে। মিথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, সুতরাং অক্সিজেন কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস নয়। এখানে দেখবে সবচেয়ে প্রধান যে গ্রিন হাউস গ্যাস হলো জলীয় বাষ্প। জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটোই কিন্তু প্রধানতম যে গ্রিন হাউস গ্যাস সেই দুটোর মধ্যে অন্যতম। এছাড়া মিথেন রয়েছে, মিথেনের রাসায়ন যে আমাদের সংকেত রয়েছে CH4। এই গ্যাসটি ধানের ক্ষেত থেকে জলাভূমি থেকে নির্গত হয়ে থাকে। অক্সিজেন এবং নাইট্রোজেন কোনো গ্রিন হাউস গ্যাস কিন্তু নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। অপশানে যখনই থাকবে অক্সিজেন, নাইট্রোজেন, এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাসগুলি হলো জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, এই সব কিছু কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে। নেক্সট, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়ে থাকে? অবশ্যই বিশ্ব জল দিবস আমরা পালন করি 22শে মার্চ। 22শে মার্চ আমরা বিশ্ব জল দিবস পালন করি এবং 22শে এপ্রিল কিন্তু আমরা ধরিত্রী দিবস কিন্তু পালন করি, আর্থ ডে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু দুটোই চলে আসবে, মানে দুটোর মধ্যে কোনোটাই একটা চলে আসতে পারে। এবং পরিবেশ দিবস 5ই জুন, তিনটের মধ্যে। এখানে দেখবে 1993 সালে রাষ্ট্রপুঞ্জে প্রথমবার এই দিবসটি কিন্তু পালনের সিদ্ধান্ত নিয়েছিল এবং মিষ্টি জলের গুরুত্ব এবং অভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এর মূল লক্ষ্য। মানুষের ব্যবহারের যোগ্য যে মিষ্টি জল, যেটা পৃথিবীতে মাত্র 3%-এর কাছাকাছি রয়েছে, এই জন্যই কিন্তু আমাদের সচেতনতা বাড়ানোর জন্য আমরা 22শে মার্চ বিশ্ব জল দিবস কিন্তু পালন করে আসছি। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটি নির্গত হয়েছিল? ভোপাল যে গ্যাস যে আমাদের যে ট্র্যাজেডি যেটা কিন্তু হয়েছিল আমাদের কত সালে হয়েছিল? 1984-তে হয়েছিল। 1984-তে মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু গ্যাস দুর্ঘটনা হয়েছিল। সেখানে মূলত যে গ্যাসটি দায়ী ছিল সেটা হচ্ছে MIC, মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাসটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা নির্গত হওয়ার জন্য সেখানকার মানুষ পঙ্গু হয়ে যায় এবং বছরের পর বছর কিন্তু আমরা এটা দেখতে পাই। যে 1984 সালে কিন্তু এই ঘটনাটা ঘটে, তারপর 2 বছর পর আমাদের ভারত সরকার কিন্তু এখানে একটা অ্যাক্ট নিয়ে আসে, যেটা হচ্ছে 1986 সালে আমাদের যে পরিবেশ সম্পর্কিত একটি আইন, যেটা হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন। ঠিক আছে, 1986। অবশ্যই এটাও কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী আমরা দেখব এই যে ঘটনাটি ঘটেছিল, যেটা 2 ডিসেম্বর রাত্রে ঘটেছিল 1984 সালে। কারখানার নাম ছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। কারখানার নাম, এই কারখানায় কিন্তু এখানে মিগ গ্যাসের জন্যই কিন্তু এই ঘটনা ঘটে এবং এটি বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প বিপর্যয় হিসাবে কিন্তু পরিচিত। অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকতে পারে। 1984 সালে হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা। গ্যাসের যে কারণ ছিল মূলত যে গ্যাসটি, মিথাইল আইসোসায়ানেট। পরবর্তী প্রশ্ন রয়েছে, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি, যেটা অবস্থান করছে আমাদের কেরালা রাজ্যে। ভারতের কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি এটি কিন্তু অবস্থান করছে। এটি কেরালার যে পালক্কাদ জেলা অবস্থান করছে সেখানে, এবং নীলগিরি পাহাড়ের অংশ এটি। এখানে যে বিলুপ্তপ্রায় আমাদের বিলুপ্তপ্রায় যে সিংহ, পুচ্ছ, বানর পাওয়া যায়, অবশ্যই সিংহ, পুচ্ছ, বানর কিন্তু এখানে পাওয়া যায় এই আমাদের কেরালার সাইলেন্ট ভ্যালি যে জায়গাটি রয়েছে সেখানে। এখানে কিন্তু তোমাদের দেখে রাখবে কুন্তি পূজা নদীর ওপর যে বাঁধ নির্মাণের প্রতিবাদে সাইলেন্ট ভ্যালি যে মুভমেন্ট এটা কিন্তু করা হয়েছিল। কোথায় করা হয়েছিল? কেরালায়, কুন্তি পূজা নদীর ওপর। পরবর্তী প্রশ্ন রয়েছে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, ব্ল্যাক ফুট যে রোগ রয়েছে এটি কিসের প্রাদুর্ভাবের কারণে হয়ে থাকে? তো ব্ল্যাক ফুট এটি কিন্তু মূলত আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে।
ব্ল্যাকফুট। যেমন আমরা দেখেছিলাম পারদ দূষণের ফলে হয়ে থাকে মিনামাটা, ঠিক সেরকম কিন্তু আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে ব্ল্যাকফুট। আমাদের যে ভূগর্ভস্থ বা ভৌম জল রয়েছে সেখানে আর্সেনিকের মাত্রা বেড়ে গেলে এই রোগটি কিন্তু মূলত হয়ে থাকে। এর ফলে হাতের তালু এবং পায়ের তলায় কালো দাগ তৈরি হয় এবং পশ্চিমবঙ্গে গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলোতে এই সমস্যা প্রবল রয়েছে। তোমরা বলবে তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কোন দুটো জেলা রয়েছে যেখানে আর্সেনিকের প্রাদুর্ভাব সবথেকে বেশি রয়েছে। সেই জেলা দুটো হলো, একটা হচ্ছে নদিয়া এবং আরেকটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। এই দুটোই কিন্তু আর্সেনিক কবলিত এলাকা। পরবর্তী প্রশ্ন আছে, অম্ল বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কী কী? তো অম্ল বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যার ফলে কিন্তু আমাদের যে স্মৃতিসৌধগুলো রয়েছে, মূলত তাজমহল যেটা রয়েছে, তার কিন্তু যে দিনে দিনে আমরা দেখতে পাই যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা মূলত অ্যাসিড বৃষ্টির ফলে হয়। আর এই অ্যাসিড বৃষ্টির ফলে এমন দুটো আমাদের যে গ্যাস রয়েছে যেটা হচ্ছে মূলত দায়ী। তার মধ্যে একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2 এবং আরেকটি রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। এই দুটোই মূলত দায়ী রয়েছে আমাদের অম্ল বৃষ্টির জন্য। এখানে তোমরা দেখবে সালফার ডাই অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। অম্লবৃষ্টির ফলে ঐতিহাসিক যে স্মৃতিসৌধ মূলত তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাকে স্টোন ক্যান্সারও কিন্তু বলা হয়। তো এটাই কিন্তু তোমরা দেখে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড মূলত দায়ী রয়েছে এই অ্যাসিড বৃষ্টির জন্য। অম্লবৃষ্টির প্রভাবে মাটির উর্বরতা কিন্তু শক্তি কমে যায়। পরবর্তী প্রশ্ন আছে, অবশ্যই তোমরা সকলে বলবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে। যদি ভালো মনে হয় অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে, যাদের প্রয়োজন, সত্যি প্রয়োজন এই ক্লাসগুলি। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, সুন্দরবন কিন্তু ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল সাল 1987-তে। অপশান নাম্বারে আমাদের সঠিক অ্যান্সার হবে। এবং এর সাথে সাথে মনে রাখবে এই সুন্দরবন কিন্তু আমাদের রামসার সাইটেরও অন্তর্ভুক্ত রয়েছে কত সালে, যেটা কিন্তু 2019-এ কিন্তু এটি রামসার সাইটের অন্তর্ভুক্ত রয়েছে সুন্দরবন, রামসার সাইট। এছাড়া কিন্তু অবশ্যই দেখে রাখবে 1989 সালে এটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কিন্তু পরিগণিত হয়। কত সালে? 1989-তে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, 2019-এ এটি রামসার সাইট এবং 1987 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এই তিনটের মধ্যে তোমরা দেখে নিও, একটা তোমাদের এক্সামে থাকতে পারে। আমি বারবার বলছি, তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট বলছি তোমরা সকলে কিন্তু এইগুলো দেখে যাবে, এখান থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর এই পিডিএফটা অবশ্যই তোমরা কিন্তু অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এখানে আমাদের পরবর্তী পয়েন্টে রয়েছে, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং এটি ভারত ও বাংলাদেশ জুড়ে কিন্তু বিস্তৃত রয়েছে। সুতরাং প্রশ্ন যদি হয় আমাদের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায়, অবশ্যই সুন্দরবনে। আর এটা কোথায় অবস্থান করছে? এটা আমাদের ভারত এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ জুড়ে কিন্তু এটা বিস্তৃত। সুন্দরবন 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা আমরা দেখেই নিয়েছি, 1989 সালে এটি বায়োস্ফিয়ার রিজার্ভ, 1987 সালে এটা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং 2019-এ এটি রামসার সাইটে মর্যাদা পায়। এবং এখানে সবথেকে বেশি জনপ্রিয় বা মূল আকর্ষণ সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। পরবর্তী প্রশ্ন আছে, বলা হয়েছে যে ভারতের পক্ষী মানব বা বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো এখানে অপশান তোমাদের চারটে রয়েছে। বার্ডসম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে কাকে? অবশ্যই ডক্টর সলিম আলী, তাকে কিন্তু বলা হয়ে থাকে পক্ষী মানব। এখানে কেন বলা হয় আমরা একটু দেখে নেব। সলিম আলী তিনি প্রথম ভারতীয় হিসাবে দেশ জুড়ে পদ্ধতিগতভাবে পাখিদের একটি সমীক্ষা চালিয়েছিলেন। তার বিখ্যাত বই হলো দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস, এই নামে তার একটা বইও রয়েছে। এবং সলিম আলী তার যে আত্মজীবনী রয়েছে সেটা হলো দ্য ফল অফ এ স্প্যারো। এটা কিন্তু তোমাদের এসএসসি সহ রেলওয়ের মতো এক্সামে অলরেডি চলে এসেছে। আশা করা যায় তোমাদেরও এটা থাকতে পারে যদি ভালো লেভেলের এক্সাম করতে চায় এক্সামিনার। তো এখানে কিন্তু আমাদের সলিম আলী, যাকে বলা হচ্ছে বার্ডসম্যান অফ ইন্ডিয়া, তার যে আত্মজীবনী রয়েছে দ্য ফল অফ এ স্প্যারো। পরবর্তী প্রশ্ন রয়েছে, অবশ্যই পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের কাছে স্ট্যাটিক জিকের যে পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে সেখানে কিন্তু সমস্ত টপিক আমরা দিয়ে রেখেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, পক্ষী অভয়ারণ্য, আবিষ্কারক, গুরুত্বপূর্ণ মন্দির, বিভিন্ন বিপ্লব, বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন উপনাম, সদর দপ্তর, মানে সব যা কিছু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সেই সব কিছু, সেটা বায়োস্ফিয়ার রিজার্ভ, রামসার সাইট, তৃণভূমি, টাইগার রিজার্ভ, বাদ্যযন্ত্র, আমাদের যে সমস্ত নৃত্য রয়েছে, নববর্ষ উৎসব রয়েছে, লোকচিত্র রয়েছে, লোকনৃত্য রয়েছে, শাস্ত্রীয় নৃত্য রয়েছে, জলপ্রপাত, মানে যা কিছু আমাদের রয়েছে এক্সামে যেগুলো আসে সেই সমস্ত কিছু টপিক এখানে দেওয়া রয়েছে। টোটাল 120টার উপর টপিকের সংখ্যা দেওয়া রয়েছে এখানে। এবং সমস্ত প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে একদম কালারফুল দেওয়া
দেওয়া রয়েছে, কোনো সমস্যা হবে না তোমাদের। এখানে খেলা থেকেও তোমাদের দেওয়া রয়েছে, যেমনটা তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের যদি প্রয়োজন মনে হয়, এখনও হাতে তোমাদের মনে হয় যদি টাইম আছে, তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারো। এটা কিন্তু শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট শুধু নয়, এটা আমাদের এসএসসি, রেল, এমটিএস, জিডি কনস্টেবল, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডির মতো এক্সামের জন্য সমানভাবে উপযোগী, কারণ এটা স্ট্যাটিক জিকে আমাদের সমস্ত এক্সামে আসে। সুতরাং তোমরা কিন্তু এটা 160 টাকার মধ্যে পেয়ে যাবে, যেখানে 126টা পেজের মধ্যে কমপ্লিট কিন্তু 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, যেগুলো আমাদের প্রধানত এক্সামে আসে। সেই সমস্ত টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এখানে গুরুত্বপূর্ণ দিবসও দেখতে পাচ্ছ, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটা নিতে পারবে। আমাদের অ্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে পেইড পিডিএফ যে সেকশন পাবে সেখান থেকে তোমরা এটা কিনে নিতে পারবে। এছাড়া কমপ্লিট ভারতের সংবিধান থেকে আমাদের যে কোনো এক্সামে যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা এখানেই দেখতে পাবে। এখান থেকে যদি আমাদের টোটাল এখানে 81টা পেজ সংখ্যা রয়েছে না, এই 81টা তোমরা যদি মোটামুটি 5 থেকে 6 বার যদি পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু এখান থেকেই প্রশ্ন তোমাদের কমন পেয়ে যাবে, কারণ এটা খুব সুন্দরভাবে একদম পরপর গুছিয়ে কিন্তু সাজানো রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখতে পারো। আমাদের এখানে কিন্তু সংবিধান সম্পর্কিত টোটালি কিন্তু কমপ্লিট দেওয়া রয়েছে। ফার্স্টের দিকে আমরা গণপরিষদ সম্পর্কে দিয়েছি, তার আগে তোমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, আমাদের যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলো রয়েছে সেই সম্পর্কিত দেওয়া রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্ট, আর্টিকেল, তপশিল এবং আমাদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। তার সাথে আমরা শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছি, যেগুলোর সাথে আমরা অতিরিক্ত তথ্য প্রোভাইড করেছি, যেমনটা আমরা ক্লাসে তোমাদের করিয়ে থাকি। প্রতিটা প্রশ্নের সাথে গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রোভাইড করেছি, যাতে তোমরা বুঝতে আরও সুবিধা হয় এবং এক্সামে কিন্তু তোমরা এগুলো থেকেই কমন পেয়ে যাবে, কারণ এগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন। আর এই পিডিএফের প্রাইস কিন্তু রয়েছে 110 টাকা। অবশ্যই তোমরা যদি প্রয়োজন হয় কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে প্রাচীন মধ্য ভারত এবং আধুনিক ভারতের ইতিহাসকে খুব সুন্দরভাবে 80টা পেজের মধ্যে সাজানো রয়েছে, একদম পরপর দেওয়া রয়েছে ক্রোনোলজি অনুসারে। তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে, একদম পরপর তোমাদের যে সিকোয়েন্স রয়েছে একটা হিস্ট্রির আমাদের সাল অনুসারে, সেইভাবেই তোমাদের দেওয়া রয়েছে। প্রাচীন মধ্য আধুনিক দিল্লি সুলতানি মুঘল যুগের সমস্ত কিছু দেওয়া রয়েছে। আধুনিক ভারতও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আধুনিক ভারতের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তোমরা অবশ্যই এটা পড়ে যাবে। গ্রুপ সি গ্রুপটি এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। শেষের দিকে বনসার টাইপের কিছু প্রশ্নোত্তর রয়েছে, এগুলো যদি পড়ে যাও গ্রুপ সি গ্রুপটিতে, মোটামুটি তোমরা এখান থেকে 1 থেকে 2 নম্বর যাই আসবে এখান থেকেই চলে আসবে। এছাড়া যদি কারো প্রয়োজন হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এসএসসি এবং রেল এক্সামের জন্য, তাহলে কিন্তু তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং কমপ্লিট 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে। তোমরা কিন্তু সেটা নিতে পারো, এবং 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটু আসতে টাইম লাগবে, যেটা কিন্তু মান্থলি তোমরা কিন্তু পেয়ে যাবে, সেটা কিন্তু অ্যাপেই অ্যাভেলেবেল হবে। এছাড়া তোমরা যারা সামনে এনটিপিসির এক্সাম দেবে, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আমরা আমাদের অ্যাপে কিন্তু আপডেট করে দিয়েছি, অবশ্যই তোমরা নিতে পারো এবং পড়তে শুরু করে দাও। সামনে এক্সাম রয়েছে মার্চ মাসে গ্র্যাজুয়েট লেভেলের। এছাড়া এসএসসি জিডি কনস্টেবল তোমাদেরও কিন্তু সামনে এক্সাম রয়েছে, অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখতে পারো। আরপিএফ, এসআই, বায়োলজি, অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো চলো পরবর্তী আমরা প্রশ্নে আসি। কিয়োটো প্রোটোকল এটি কিসের সাথে যুক্ত রয়েছে? তো অবশ্যই কিয়োটো প্রোটোকল, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, জলবায়ু পরিবর্তন এবং গ্রিনহাউস গ্যাসের সাথে হ্রাসের সাথে যুক্ত রয়েছে কিয়োটো প্রোটোকল। অনেকে কিন্তু ভাববে ওজোন স্তর সুরক্ষার সাথে, কিন্তু না, এখানে কিন্তু গ্রিনহাউস গ্যাসের হ্রাসের ক্ষেত্রে কিন্তু সম্পর্কিত রয়েছে এই আমাদের কিয়োটো প্রোটোকল। এটা কিন্তু 1997 সালে জাপানের কিয়োটো শহরে এটি গৃহীত হয়েছিল, যেটা 2005 সালে কিন্তু কার্যকর করা হয়েছে। এর মূল লক্ষ্য ছিল শিল্পোন্নত দেশগুলিতে কার্বন নিঃসরণ কমানো, অর্থাৎ কার্বনের যে আমাদের উৎপাদনের হার সেটাকে কিন্তু কম করা। এটাই ছিল আমাদের এটার মূল লক্ষ্য এই কিয়োটো প্রোটোকলের, যেটা 1997 সালে জাপানের কিয়োটো এখানে কিন্তু এটা শহরে গৃহীত হয়েছে, যেটা 2005 সাল থেকে কার্যকর করা হয়েছে। এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইউএনএফসিসিসি এর একটি অংশ রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, অমৃতা দেবী বিষ্ণোই কোন আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন? এখানে কিন্তু বিষ্ণোই হবে। তো অমৃতা দেবী বিষ্ণোই তিনি কিন্তু খেজুরি গাছ রক্ষার সাথে কিন্তু যুক্ত রয়েছেন। পরবর্তী আমরা দেখব 1730 সালে রাজস্থানের খেজালি গ্রামে 363 জন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ গাছ বাঁচানোর জন্য জীবন দিয়েছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণের সাহসিকতার জন্য অমৃতা দেবী বিষ্ণোই পুরস্কার হিসাবে দেওয়া হয়। এই আন্দোলন পরবর্তীকালে চিপকো আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল। অবশ্যই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা কোথায় হয়েছিল দেখে রাখবে, যেটা বিষ্ণোই সম্প্রদায়ের মাধ্যমে হয়েছিল রাজস্থানে। পরবর্তী প্রশ্ন, রেড ডেটা বুক কারা প্রকাশ করে থাকে? অবশ্যই রেড ডেটা বুক এটা কিন্তু প্রকাশ করা হয়ে থাকে IUCN এর মাধ্যমে। IUCN এর অর্থ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।
এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? এটা সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে এর হেডকোয়ার্টার অবস্থান করছে, আর এটাই কিন্তু রেড ডাটা বুক কিন্তু এরা পাবলিশ করে। রেড ডাটা বুকটা কি না, বিলুপ্তপ্রায় যে সমস্ত আমাদের উদ্ভিদ এবং প্রাণীর যে প্রজাতির তালিকা সেটা কিন্তু রেড ডাটা বুকে কিন্তু দেওয়া হয়ে থাকে। বিশেষত এটা কিন্তু প্রাণীদের প্রজাতি যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু মূলত রেড ডাটা বুকে দেওয়া হয়। পরবর্তী রয়েছে বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয়? অবশ্যই ওজোন গ্যাস রক্ষার জন্য, ওজোন স্তরকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এই দিনটিকে পালন করে আসছি। 16ই সেপ্টেম্বর প্রতি বছর আমরা বিশ্ব ওজোন দিবস হিসাবে পালন করছি। কত সাল থেকে পালন করছি? না 1987 সালে এই দিনেই কিন্তু ওজোন স্তর সুরক্ষার জন্য মন্ট্রিল প্রোটোকল এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। কোথায়? না কানাডার মন্ট্রিলে। কানাডার মন্ট্রিলে মন্ট্রিল প্রোটোকল 1987 সালে এটা ওজোন স্তর সুরক্ষার জন্য এটা কিন্তু স্বাক্ষরিত হয়, এবং ওজোন স্তর ক্ষয়কারী যে গ্যাসগুলো রয়েছে প্রধানত সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন এটাকে কিন্তু কমানোর উদ্দেশ্যই ছিল এর মূল উদ্দেশ্য এই মন্ট্রিল প্রোটোকলের। যেমন কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য কী ছিল? অবশ্যই আমাদের যে সমস্ত যে গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে সেগুলোকে কমানো। আর এখানে আমাদের মন্ট্রিল প্রোটোকলের মূল উদ্দেশ্য রয়েছে যে ওজোন স্তর ক্ষয়কারী যে সমস্ত গ্যাসগুলো রয়েছে প্রধানত সিএফসি গ্যাস সেটাকে কিন্তু কমানো। 1995 সাল থেকে বিশ্বজুড়ে এই দিনটি কিন্তু পালন হয়ে আসছে। পরবর্তী প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়? অবশ্যই এটা কিন্তু আমাদের যে ওজোন লেয়ার রয়েছে যেটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থান করছে, এটা কিন্তু আমাদের ক্ষতিকর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে কিন্তু আটকায়। এটা কিন্তু মূল কাজ। ঠিক আছে, চলো, এটা প্রাকৃতিক সৌরপর্দা হিসাবে কাজ করছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিবেগুনি রশ্মি মানুষের শরীরের যে ত্বকের ক্যান্সার এবং চোখের ছানি সৃষ্টি করতে পারে এই অতিবেগুনি রশ্মি, সেটার হাত থেকে কিন্তু আমাদের বাঁচাচ্ছে। এবং ওজোন গ্যাসের বর্ণ হালকা নীল এবং এর গন্ধ আঁশটে ধরনের হয়ে থাকে, এবং ওজোন গ্যাসের একটি অণু অক্সিজেনের 3টে পরমাণু দিয়ে গঠিত। যেমন আমরা দেখতে পাচ্ছি কি ওজোনের O3, অর্থাৎ ওজোনের এখানে অক্সিজেনের 3টে পরমাণু নিয়ে গঠিত এই ওজোন গ্যাসটি। পরবর্তী রয়েছে প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মেধা পাটেকর, তিনি কিন্তু ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী। নর্মদা, যেটা নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরুদ্ধে এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। পরিবেশগত ক্ষতি এবং স্থানীয় মানুষের উচ্ছেদ রোধ করাই ছিল এর মূল লক্ষ্য, এবং বাবা আমতে এবং অরুন্ধতী রায়ও এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সুতরাং বাবা আমতে এবং অরুন্ধতী রায় এনারাই কিন্তু মূলত ছিলেন এই নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে সিএফসি, যেটা কিন্তু অবশ্যই একটা ক্ষতিকর গ্যাস রয়েছে, যেটার ফুল ফর্ম রয়েছে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন এটা প্রধানত আমাদের যে সমস্ত শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু নির্গত হয়ে থাকে। কোনগুলো? যেমন এসি, রেফ্রিজারেটর, এগুলো থেকে নির্গত হয়। এর একটি ক্লোরিন অণু প্রায় 1,00,000 ওজন ও অণুকে ভেঙে দিতে সক্ষম। এটি অত্যন্ত স্থিতিশীল এবং বায়ুমণ্ডলে দীর্ঘ সময় ধরে থেকে থাকে। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে ইকোলজি। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন 1866 সালে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন 1866-তে। আচ্ছা, এখানে দেয়াই রয়েছে 1866, আর্নেস্ট হেকেল। ইকোলজি একটি গ্রিক শব্দ, যেটা ঐকোস কথার অর্থ বাসস্থান এবং লোজোস কথার অর্থ জ্ঞান থেকে এসেছে। অবশ্যই তোমরা দেখে রাখবে এটা কী ধরনের শব্দ। এটি একটি গ্রিক শব্দ, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন চলে আসে, ইকোলজি শব্দটি কোন ধরনের শব্দ? তো গ্রিক শব্দ থেকে এটি এসেছে। জীবের সাথে তার পরিবেশের মিথস্ক্রিয়ায় আলোচনাকেই বলা হয়ে থাকে প্রধানত ইকোলজি। পরবর্তী রয়েছে প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কী? তো বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎসই হলো সূর্য শক্তি বা সৌরশক্তি, সূর্য। কারণ এখান থেকেই কিন্তু আমাদের সম্পূর্ণ জীবমণ্ডলের উৎপত্তি। পরবর্তী আমরা দেখব যে সূর্য থেকে আসা শক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার শরীরে সঞ্চয় করছে 100%, এবং তাকে আবার যখন প্রাথমিক খাদক হিসাবে গ্রহণ করছে তার শরীরে আবার এই 100%-এ 10% স্থানান্তরিত হচ্ছে। পরবর্তী দ্বিতীয় শ্রেণীর খাদক তখন যাকে তারা আবার খাচ্ছে, খাদ্য হিসাবে গ্রহণ করছে, তখন তার শরীরে আবার 10% স্থানান্তর হচ্ছে। এইভাবে যে লিন্ডেম্যান এই সূত্রটা আবিষ্কার করেছিল বাস্তুতন্ত্রে, যেটা আমরা 10% সূত্র নামে আমরা পরিচিত, যেটা রয়েছে লিন্ডেম্যানের 10% সূত্র। অর্থাৎ বাস্তুতন্ত্রে যে শক্তির প্রবাহ একমুখী হয়ে থাকে, এবং একটা যে পর্যায় রয়েছে তার থেকে যখন আর একটা খাদকে স্থানান্তরিত হচ্ছে সেটা কিন্তু 10% হারে কিন্তু স্থানান্তর হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি, আর এখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে থাকে।
পরবর্তী রয়েছে ইটাই রোগ, এটি কোন ধরনের ধাতুর দূষণের কারণে হয়ে থাকে? অবশ্যই ক্যাডমিয়াম দূষণের ফলে হয়ে থাকে ইটাই রোগটি। পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে রাখবে। জাপানে প্রথম এই রোগের সন্ধান মেলে খনি অঞ্চল থেকে হাওয়া দূষণের ফলে এটি হয়ে থাকে এবং ক্যাডমিয়াম দূষণের ফলে হাড় নরম ভঙ্গুর পর্যন্ত হয়ে যায়, প্রচণ্ড মাথা ব্যথা সহ বিভিন্ন সমস্যা দেখা যায়। এটি মূলত বৃক্ক বা কিডনিকে ক্ষতিগ্রস্ত করে থাকে। তো প্রধানত আমাদের মনে রাখতে হবে ইটাই রোগটি এটি ক্যাডমিয়াম দূষণের ফলে হয়ে থাকে, পারদ দূষণের ফলে হয়ে থাকে আমাদের মিনামাটা, আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে আমাদের কি অবশ্যই ব্ল্যাকফুট। ঠিক আছে, তো এই তিনটেই কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। ভালো লাগলে একটা লাইক সকলে করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। অবশ্যই আমাদের অ্যাপ থেকে তোমরা পিডিএফটা আজকের ক্লাসটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, আর্থ ডে বা ধরিত্রী দিবস আমরা কবে পালন করি? তো অবশ্যই 22শে এপ্রিল আমরা আর্থ ডে বা ধরিত্রী দিবস পালন করি এবং 22শে মার্চ কিন্তু আমরা জল দিবস কিন্তু পালন করে থাকি। ঠিক আছে, এখানে আমাদের রয়েছে কি 1970 সালে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিবসটি পালিত হয় এবং পৃথিবীকে রক্ষার জন্য এবং জলীয় যে জলবায়ুর যে পরিবর্তন রয়েছে সেই নিয়ে সচেতনতা বাড়ানোই ছিল এর মূল লক্ষ্য। এই দিবসটি বর্তমানে পৃথিবীর প্রায় 190টিরও বেশি দেশে কিন্তু পালিত হচ্ছে। নিম্নোক্ত কোনটি একটি নবীকরণযোগ্য শক্তির উৎস? নবীকরণযোগ্য শক্তির উৎস রয়েছে আমাদের সৌরশক্তি। সৌরশক্তি, জলশক্তি, যে বায়ু শক্তিগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে আমাদের নবীকরণযোগ্য শক্তির উৎস। সুতরাং এই নবীকরণযোগ্য শক্তির প্রধান উৎসই হলো আমাদের প্রাকৃতিক শক্তিগুলি, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলশক্তি। এইগুলো প্রধানত ব্যবহার করলে আমাদের পরিবেশের দূষণ কিন্তু হয় না বললেই চলে। তার সাথে ভারতে সৌরশক্তি উৎপাদনের জন্য রাজস্থান এবং গুজরাট কিন্তু অগ্রণী রাজ্য রয়েছে। ঠিক আছে, অনেকটা এগিয়ে রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে ব্লু বেবি সিনড্রোম কোনটির আধিক্যে হয়ে থাকে? তো নাইট্রেটের আধিক্যের কারণে এটি হয়ে থাকে। এটি কি রয়েছে এটি আমরা দেখে নেব যে পানীয় জলে নাইট্রেটের মাত্রা বেড়ে গেলে শিশুদের ত্বকের রং নীলচে হয়ে যায়। এটি শিশুদের রক্তে অক্সিজেনের বহন ক্ষমতাকে কমিয়ে দেয়। অত্যধিক রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির নিচস্থ জলে নাইট্রেট মিশতে পারে। তো অবশ্যই এটা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন আছে ইকোসিস্টেম সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। ইকোসিস্টেম কথাটি কে প্রচলন করেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এ.জি. ট্যান্সলে। 1935 সালে তিনি কিন্তু প্রথম ইকোসিস্টেম কথাটি প্রচলন করেছেন। এখানে আমরা দেখব 1935 সালে এ.জি. ট্যান্সলে এই শব্দটি ব্যবহার করেন এবং একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব অজীব উপাদানগুলির পারস্পরিক সম্পর্কই হলো ইকোসিস্টেম। ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র। পুকুর হলো একটি স্বয়ংক্রিয় সম্পূর্ণ প্রাকৃতিক ইকোসিস্টেমের একটি উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে ভারতের উদ্যান নগরী অর্থাৎ গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয়? অবশ্যই বেঙ্গালুরু যে শহর রয়েছে সেটাকে কিন্তু উদ্যান শহর বলা হয়ে থাকে। বেঙ্গালুরু তার প্রাকৃতিক সৌন্দর্য, পার্ক, সবুজায়নের জন্য পরিচিত রয়েছে। এটি ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে, আইটি হাব বলা হয়ে থাকে এবং চণ্ডীগড় শহরকে বলা হয়ে থাকে দ্য সিটি অফ বিউটিফুল। দ্য সিটি বিউটিফুল, অবশ্যই এটাও দেখে রাখবে। তার সাথে সাথে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে পরিবেশ সংরক্ষণ আইন ভারতে কত সালে পাস হয়? আমরা জানি যে পরিবেশ সংরক্ষণ আইন যখন আমাদের যে মধ্যপ্রদেশে যে মিগ গ্যাসের জন্য যে ঘটনাটি ঘটেছিল 1984 সালে, ঠিক তার 2 বছর পর 1986 সালে ভারত সরকার কিন্তু পরিবেশ সংরক্ষণ আইন এটা কিন্তু পাস করে। এই সম্পর্কিত আমাদের দেখে নিতে হবে 1984 সালের যে ভোপাল গ্যাস দুর্ঘটনার পরবর্তী সময়ে এই আইনটি কিন্তু প্রবর্তন করা হয়েছিল। এর সাথে দেখবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে যেটা চালু করা হয়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এবং প্রজেক্ট টাইগারও কিন্তু চালু করা হয় 1973 সালে, তার পরবর্তী সালে। এবং জল দূষণ প্রতিরোধ যে আইন সেটাও কিন্তু চালু করা হয়েছে 1974 সালে। এই সব কটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন একটা থাকবেই কিন্তু। পরবর্তী প্রশ্ন, শব্দ দূষণ মাত্রা এককের নাম কি? অবশ্যই ডেসিবেল। ডেসিবেল এককের মাধ্যমে আমাদের শব্দ দূষণের মাত্রা কিন্তু মাপা হয়ে থাকে। পরবর্তী আমরা দেখব আমাদের সাধারণ মানুষের যে শোনার জন্য নিরাপদ যে সীমা, শব্দ শোনার জন্য নিরাপদ যে সীমা রয়েছে সেটা কত ডেসিবেল? 60 থেকে 65 ডেসিবেল পর্যন্ত রয়েছে নিরাপদ। শব্দের কম্পাঙ্ক মাপা হয় হার্জ এককের মাধ্যমে। অবিরাম 80 থেকে 85 ডেসিবেলের অপর শব্দ শুনতে শুরু হলে তাহলে কিন্তু আমাদের শ্রবণ শক্তি, আমাদের মেমোরি পাওয়ার কিন্তু নষ্ট হতে পারে। নেক্সট, গ্রিন পিস কি? গ্রিন পিস এটি হলো একটি এনজিও ও স্বেচ্ছাসেবী পরিবেশ সংগঠন। নেক্সট,
এটি একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন যা 1971 সালে প্রতিষ্ঠিত হয়, যার হেডকোয়ার্টার নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থান করছে এবং পরিবেশ রক্ষা এবং শান্তির প্রসারে এরা কাজ করে থাকেন। নেক্সট, ফ্লাই অ্যাশ এর উৎস কী রয়েছে? ফ্লাই অ্যাশের মূল উৎস তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। প্রধানত এখান থেকে দেখবে যে কয়লা পোড়ানোর ফলে যে উপজাত সূক্ষ্ম ছাই আকারে যেটা উঠছে সেটাকেই কিন্তু আমরা মূলত ফ্লাই অ্যাশ বলে থাকি, যেটা তাপবিদ্যুতের ফলেই কিন্তু এটা হয়ে থাকে এবং বর্তমানে ফ্লাই অ্যাশ সিমেন্ট ইট তৈরিতেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এটি বাতাসে মিশলে আমাদের ফুসফুসে বিভিন্ন রোগের কিন্তু কারণ হতে পারে। পরবর্তী, আবহাওয়া ও জলবায়ু নির্ধারণে কোন উপাদানটি গুরুত্বপূর্ণ নয় বলা হয়েছে? তো অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তাপমাত্রা, বায়ুচাপ, অক্ষাংশ, কিন্তু কোনো ভাষা কিন্তু এখানে অতপ্রতভাবে যুক্ত নয়। আচ্ছা, এখানে কিন্তু খুব একটা বেশি আমাদের ইম্পর্টেন্ট নেই। 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থায় হলো জলবায়ু এবং সমুদ্র থেকে দূরবর্তী জলবায়ুর ওপর প্রভাব ফেলে। বিষুবরেখা থেকে দূরত্বের ওপর তাপমাত্রা নির্ভর করে। হ্যাঁ, একদম বিষুবরেখা থেকে যতটা দূরত্ব হচ্ছে সেটা কিন্তু আমাদের তাপমাত্রাকে নির্ভর করে তার উপর। এলনিনো কি? এলনিনো কিন্তু একটি সামুদ্রিক উষ্ণ স্রোত হচ্ছে এলনিনো এবং লা নিনা হচ্ছে একটি শীতল স্রোত। ঠিক আছে, লা নিনা হলো শীতল স্রোত। এলনিনো হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি উষ্ণ সামুদ্রিক স্রোত এবং এলনিনো কথার অর্থ ছোট্ট শিশু, আর লা নিনা কথার অর্থ হলো ছোট্ট একটি বালিকা। এর প্রভাবে কিন্তু ভারতে অনেক সময় বৃষ্টিপাত কমে গিয়ে খরার পরিস্থিতি তৈরি হয় এলনিনোর জন্য, আর লা নিনার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত এবং বন্যার সৃষ্টি হয়। ঠিক আছে, মানে এলনিনোর উল্টোই হলো লা নিনা। নেক্সট আছে, বায়োডাইভার্সিটি শব্দটিকে প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন কে? অবশ্যই এডওয়ার্ড উইলসন। অপশান নাম্বার এ, বায়োডাইভার্সিটি শব্দটিকে জনপ্রিয় করে তোলেন। এখানে আমরা দেখব এর সাথে যে এডওয়ার্ড উইলসনকে ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয়ে থাকে, অর্থাৎ বায়োডাইভার্সিটির জনক বলা হয়ে থাকে এডওয়ার্ড উইলসনকে। বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম উদ্ভাবন করেছিলেন ওয়াল্টার জি রোজেন। 22শে মে এই দিনটি আমরা বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসাবে পালন করে আসছি। অবশ্যই এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে। 22শে মে পালন করা হয় বিশ্ব জীববৈচিত্র্য দিবস। পরবর্তী প্রশ্ন আছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটা কিসের জন্য বিখ্যাত? তো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মূলত একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এটা কোথায় রয়েছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা অবস্থান করছে কোথায়? যেটা কিন্তু আমাদের অবস্থান করছে আসামে। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত রয়েছে। অবশ্যই যেগুলো কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের পিডিএফে দেওয়া রয়েছে। তোমাদের যা যা তথ্য বলছি, ব্যাঘ্র প্রকল্প, আমাদের অভয়ারণ্য, আমাদের যে সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, সমস্ত তথ্য আমাদের স্ট্যাটিক জিকেতে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন অবশ্যই তোমরা নিতে পারো। এটা শুধু এই এক্সামের জন্য নয়, এটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। এটি আসাম রাজ্যে অবস্থান করছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পৃথিবীর 2/3 একশৃঙ্গ গন্ডার কিন্তু এই পার্কেই কিন্তু অবস্থান করছে। ব্রহ্মপুত্র নদ কিন্তু এই জাতীয় উদ্যানের পাশ দিয়ে বয়ে গেছে। নেক্সট কোশ্চেন আছে, সোলার সেল তৈরিতে কোন ধাতুকল্প ব্যবহার করা হয়ে থাকে? আমরা জানি যে সোলার সেল তৈরিতে সিলিকন বা অর্ধপরিবাহী নামক যে সিলিকন রয়েছে সেটা কিন্তু ইউজ করা হয়। সিলিকন হলো একটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সোলার সেলে সূর্যালোক থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই ধরনের পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয় এই আমাদের সিলিকন। ইলেকট্রনিক শিল্পেও কিন্তু প্রচুর পরিমাণে সিলিকন চিপ তৈরিতে এরা কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, জৈব ডিজেল তৈরিতে কোন গাছটি ব্যবহার করা হয়? তো জৈব ডিজেল তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে জ্যাট্রোফা। অপশান নাম্বার বি। জ্যাট্রোফা গাছের বীজ থেকে তেল নিষ্কাশন করে জৈব জ্বালানি তৈরি করা হয়। এটি ডিজেলের একটি পরিবেশ বান্ধব বিকল্প। জৈব ডিজেল কার্বন নিঃসরণ অনেক কিন্তু কম করে। আর এখনকার পেট্রোলের সাথে তো তোমাদের ইথানল মেশানো হচ্ছে, যাতে আরও কিন্তু পরিবেশ দূষণ কম হয় তার জন্য, সম্ভবত 20%। আচ্ছা, ইউট্রিফিকেশন কিসের সাথে সম্পর্কিত রয়েছে? অবশ্যই জল দূষণের সাথে সম্পর্কিত রয়েছে ইউট্রিফিকেশন। জলাশয় পুষ্টি উপাদান ফসফেট ও নাইট্রেট বেড়ে গিয়ে শ্যাওলার অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয়, যেটাকে ইউট্রোফিকেশন বলা হচ্ছে। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। কি হয়? জলে যে সমস্ত অক্সিজেন রয়েছে দ্রবীভূত, সেটা কিন্তু কমতে থাকে। এরপর জলে অবস্থানকারী মাছ এবং অন্যান্য জলজ প্রাণী তাদের কিন্তু সমস্যা হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতে প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছে? তো ভারতে প্রজেক্ট টাইগার যেটা কিন্তু শুরু হয়েছে 1973 সালে। কোথা থেকে শুরু হয়েছে? এই উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে কিন্তু প্রথম প্রজেক্ট টাইগার কিন্তু শুরু হয়।
উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়েছিল এবং ভারতে বর্তমানে 54টির বেশি কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ বা কেন্দ্র রয়েছে। আর অবশ্যই কিন্তু দেখে রাখবে কৈলাস সাংখালাকে টাইগার ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। আর অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদের থাকবে, ঠিক আছে। নেক্সট, কোন জল বেশি দূষিত হলে তার বিওডির মান কীরূপ হয়? অবশ্যই কোনো জলে দূষিত হলে, বেশি পরিমাণে দূষিত হলে তার যে বিওডির মান সেটাও কিন্তু বাড়তে থাকে, খুব বেশি হয়ে যায়। বিওডিটা কী আছে না, বিওডির ফুল ফর্ম রয়েছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এটা কিন্তু বেশি হলে আমাদের জল যখন বিনষ্ট হয় তখন কিন্তু এটাও কিন্তু বাড়তে থাকে। জলে দূষণকারী জৈব পদার্থ বেশি থাকলে বিওডির পান বাড়ে এবং পানীয় জলের বিওডি সাধারণত শূন্য হওয়া উচিত। অর্থাৎ আমরা যে পান করছি যে জল, তার বিওডি শূন্য হওয়া উচিত। পরবর্তী প্রশ্ন আছে, মন্ট্রিল প্রোটোকল কেন স্বাক্ষরিত হয়েছিল? অবশ্যই মন্ট্রিল প্রোটোকল কানাডার মন্ট্রিলে হয়েছিল, যেটা ওজোন স্তর সুরক্ষা দিয়েছিল। এই ওজোন স্তর সুরক্ষা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটার জন্য কিন্তু 1987 সালে কানাডার মন্ট্রিলে কিন্তু আন্তর্জাতিক প্রথম যে চুক্তি সেটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। এখানে দেখবে যে সিএফসির মতো যে ক্ষতিকর যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কমানোর ওপর মূলত এখানে জোর দেওয়া হয়েছে এবং এটি বিশ্বের সফলতম পরিবেশ চুক্তিগুলোর মধ্যে অন্যতম একটি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অবশ্যই জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে, যেখান থেকে প্রজেক্ট টাইগারে শুরু হয়েছিল 1973 সালে। এটাই কিন্তু আমাদের ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটা জিম করবেট ন্যাশনাল পার্ক। এবং এই যে জাতীয় উদ্যানটি, এটি কিন্তু 1936 সালে প্রথম কিন্তু প্রতিষ্ঠিত হয়। এর আগের নাম ছিল কিন্তু হেইলি ন্যাশনাল পার্ক। এছাড়া অন্যান্য যে অপশানগুলো রয়েছে, কানহা নয়, এটা কানহান জাতীয় উদ্যান, যেটা কিন্তু আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে, কানহা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা, যেখানে একশিঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত রয়েছে, যেটা কিন্তু আসামে রয়েছে। এছাড়া গির জাতীয় উদ্যান রয়েছে গুজরাটে। এগুলো সবই কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। এর সাথে তোমরা বলবে আমাদের কানহার সাথে বলবে মাধব জাতীয় উদ্যান, এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবে। হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে দেখবে 1936 সালে কিন্তু আমাদের এই ফার্স্টে যেটা বললাম তোমাদের, জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে, এর আগের নাম ছিল কিন্তু হেইলি ন্যাশনাল পার্ক। আর বর্তমানে এটি কিন্তু রামগঙ্গা নদীর পাশ দিয়ে কিন্তু পাশে রয়েছে আর কি রামগঙ্গা। জলে ফ্লোরাইড দূষণের ফলে মানুষের কী রোগ হয়ে থাকে? অবশ্যই ফ্লোরাইড দূষণের ফলে কিন্তু আমাদের দাঁতের যে ফ্লোরোসিস রোগটি কিন্তু আমরা দেখতে পাই। এর ফলে দাঁত এবং হাড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অত্যধিক ফ্লোরাইড দূষণের ফলে ফ্লোরোসিস নামক একটি রোগ হয়, যেটা দাঁতে কিন্তু আমাদের হলুদ ছাপ এবং হাড় বেঁকে যায় এবং দাঁতের যে ভঙ্গুরতা সেটা বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলে কিন্তু এই ধরনের সমস্যা বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, একটি জৈব বিয়োজ্য যেটা রয়েছে, বজ্রের উদাহরণ কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু সঠিক, মানে একদম ডাইরেক্টলি আমাদের বিয়োজিত হয়ে যায় আর কি আমাদের পরিবেশে। সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের খোসা অর্থাৎ বিভিন্ন শাকসবজি ফলমূলের খোসা, যেগুলো কিন্তু আমাদের বিয়োজ্য বজ্রের মধ্যে পড়ছে। কিন্তু প্লাস্টিক, কাঁচ বা পলিথিনের ব্যাগ এগুলো কিন্তু আমাদের বিয়োজিত হয় না ডাইরেক্টলি, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের অবিয়োজ্য বস্তু। যে সমস্ত বজ্র ব্যাকটেরিয়া বা ছত্রাকের ক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে আমাদের মাটির সাথে কিন্তু মিশে যায়, সেগুলোই কিন্তু সাধারণত আমাদের জৈব বিয়োজ্য আমরা সেগুলোকে বলে থাকি। প্লাস্টিক বা কাঁচ এগুলো হচ্ছে আমাদের জৈব অবিয়োজ্য বজ্র রয়েছে এবং জৈব বিয়োজ্য বজ্র থেকে প্রাকৃতিক সার কিন্তু আমরা তৈরি হয়, ঠিক আছে। অবশ্যই সেগুলো কিন্তু আমাদের যে ফসল রয়েছে সেই ফসলের জন্য অত্যন্ত উপযোগী। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন? অবশ্যই চিপকো আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন সুন্দরলাল বহুগুণা। তিনি তার দীর্ঘ জীবনে চিপকো আন্দোলনের মাধ্যমে বনভূমি রক্ষায় উৎসর্গ করেছেন। তেহরি বাঁধ বিরোধী আন্দোলনেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি 2009 সালে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2009 সালে এই সুন্দরলাল বহুগুণা দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান অর্থাৎ পদ্মবিভূষণ পুরস্কার তিনি কিন্তু পেয়েছেন 2009 সালে। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? অবশ্যই সিসমোগ্রাফ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশান নাম্বার সি। ভূমিকম্পের শক্তি বা মাত্রা মাপা হয়ে থাকে রিক্টার স্কেলের মাধ্যমে, আর সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে তার তরঙ্গের রেকর্ড করা হয়। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, অলরেডি আমরা আমাদের পিডিএফের মধ্যে সব দিয়ে রেখেছি। বৃষ্টির জল সংরক্ষণের প্রধান সুবিধা কী রয়েছে? অবশ্যই ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি হয় এই বৃষ্টির জল আমরা যদি সংরক্ষণ করে থাকি। এখানে বলা হবে যে এটিকে রেইন ওয়াটার হারভেস্টিং কিন্তু বলা হয়ে থাকে। তামিলনাড়ু ভারতের প্রথম রাজ্য যেখানে কিন্তু বৃষ্টির জল সংরক্ষণ করা বাধ্যতামূলক করেছে এমন একটি রাজ্য। এটা কিন্তু সমস্ত রাজ্যে হওয়া উচিত বলে আমার মনে হয়।
এটি ভবিষ্যতে জল সংকট মেটাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে কী হতে পারে? অবশ্যই এখানে কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বাড়তে পারে, হিমবাহ গলতে পারে। হিমবাহ গলবে বলেই তো সমুদ্রের জলস্তর বাড়বে, তাই না? এছাড়া জলবায়ু পরিবর্তন, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। পরবর্তী আমরা দেখব যে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ হলো অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ। এর ফলে মেরু অঞ্চলে বরফ গলবে এবং পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে 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 বাড়তে থাকবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে আমাদের ইকোসিস্টেমের। বাস্তুতন্ত্রে যারা মৃত জীবজন্তুকে পচিয়ে মাটিতে মিশিয়ে দেয় তাদেরকে কী বলা হয়? অবশ্যই তাদেরকে আমরা বিয়োজক বলে থাকি। বিয়োজক। এই ধরনের বিয়োজক হিসাবে কাজ করে কারা? ছত্রাক, বিভিন্ন ব্যাকটেরিয়া, তারা বাস্তুতন্ত্রের বিয়োজক হিসাবে মুখ্য ভূমিকা পালন করে। এরা জটিল জৈব পদার্থগুলোকে সরল অজৈব পুষ্টিতে রূপান্তরিত করে মাটিতেই আবার পুনরায় ফিরিয়ে দেয়। এদেরকে বাস্তুতন্ত্রের পরিচ্ছন্নতাকারী কর্মীও বলা যেতে পারে। আর এই ধরনের যে সমস্ত মাটি রয়েছে সেগুলো কিন্তু জৈব সার হিসাবে কিন্তু আমরা ব্যবহারও করে থাকি। পরবর্তী রয়েছে সিএনজি, কম্প্রেসড। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ফুল ফর্মই জানতে চেয়েছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশান নাম্বার বি। আর এখানে কিন্তু দেখবেন যে এই যে সিএনজি রয়েছে এর মূল উপাদান কী? এর মূল উপাদান রয়েছে মিথেন। মিথেনের সংকেত কী রয়েছে? CH4। এটি পেট্রোল বা ডিজেলের তুলনায় অনেক কম দূষণ সৃষ্টি করে এবং বর্তমানে বড় বড় শহরগুলোতে যানবাহনের জ্বালানি হিসাবে এর কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ সিএনজি চালিত যে সমস্ত গাড়ি বা কার রয়েছে সেগুলোকে কিন্তু বাজারে আনা হচ্ছে। তো এই ধরনের আমাদের প্রশ্ন ছিল। যদি তোমাদের ভালো মনে হয়, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়, অবশ্যই তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন মনে হয় তাহলে পিডিএফটা সংগ্রহ করবে আমাদের অফিসিয়াল অ্যাপ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, যেটা তোমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। অবশ্যই তোমরা সকলে কমেন্ট করবে যে সমস্ত প্রশ্ন তোমাদের হোমওয়ার্কে দেওয়া হয়েছে। আর আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে তোমরা পেইড পিডিএফে আমাদের কাছে স্ট্যাটিক জিকে, কমপ্লিট হিস্ট্রি এবং কমপ্লিট ভারতের সংবিধান পেয়ে যাবে। এছাড়া অন্যান্য প্রিভিয়াসের প্রশ্নপত্র এবং যে ফ্রি পিডিএফ বলে অপশান রয়েছে এখানে কিন্তু তোমরা ক্লাসের পিডিএফ একদম ফ্রি পেয়ে যাবে, ক্লাস রেকর্ড হওয়ার তোমাদের যাওয়ার কিছুক্ষণ পর। ঠিক আছে? অবশ্যই এর আগের জিওগ্রাফি যে ক্লাস দেওয়া হয়েছে তার পিডিএফ এখানে অ্যাভেলেবেল রয়েছে। 250+ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য। অবশ্যই ভালো করে তোমরা প্রস্তুতি নাও এবং ভালো করে পরীক্ষাটা দাও। এছাড়া আমাদের কাছে এগুলো তো অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিতে পারো। ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স 2026 অনেকে বারবার মেসেজ করছে, তোমাদের বলি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি তোমরা মার্চের দিকে পাবে। একটু দেরি হলো এই 2 মাস আমাদের অ্যাপটা তৈরি হওয়ার কারণে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেটা খুব শীঘ্রই পেয়ে যাবে, আপডেট করে দেওয়া হবে অ্যাপের মাধ্যমে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে সকলে। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ সকলকে।